আদিত্য ফ্রেশ হয়ে এসে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা। সে হতাশার শ্বাস ফেলে রুমের চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিল। না, এই মেয়ে কিছু ঠিকঠাক রাখেনি। তার রাগটা যেন রুমের জিনিসপত্রের উপর উগড়ে দিয়েছে। মেঝেতে জামা কাপড় ফেলা, বিছানার চাদর ময়লা ঝুড়িতে ঢুকিয়ে রাখা, বালিশ দুটো বেলকনি মেঝেতে, চিরুনি সহ পারফিউমের বোতল খাটের তলায়, সেন্টার টেবিলে এক পার্ট স্যান্ডেল রাখা, পানি ভর্তি গ্লাসে কলম ডুবিয়ে রাখা। মোট কথা কোনো কিছুই ঠিক নেই। আদিত্যর রাগ সে এভাবে তুলছে বুঝতে বাকি নেই। রুমের অবস্থা দেখে আদিত্য মাথা মুছে রুম গুছিয়ে নিল। তার মতে পাগলের সঙ্গে বকাচিয়ে নিজের কাজটা নিজেই করা উত্তম। তাছাড়া মেধাকে এখন কিছু বলা মানে বাস্যশুদ্ধ সবাইকে জানাবে। ফলস্বরূপ কাজের কাজ কিছুই হবে না, উল্টো তাকে মায়ের বকবকানি শুনতে হবে। এসব ভাবতে ভাবতেই আদিত্য রুম গুছিয়ে নিচে গেল। ড্রয়িং রুমে আমান আর মেধা আইসক্রিম খাওয়া নিয়ে বাজি ধরেছে। আদিত্য একবার তাদের দিকে তাকিয়ে খেতে বসলো। তার বাবা বসেছেন নিজের বর্ধকিত চেয়ারে, হাতে সংবাদপত্র। স্বাধীন খুব ব্যস্ততায় সংবাদপত্রে নজর বোলাতে পারেন না তিনি, তাই এ সময় রাতের খাবার খেয়ে সংবাদপত্র পড়েন। আজ অফিস থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই খাবার বাড়তে বাড়তে সংবাদপত্রে দৃষ্টি বুলিয়ে নিচ্ছিলেন। তখন আদিত্যকে খেয়াল করে বললেন, অফিসের ঝামেলা হচ্ছে শুনলাম, কিছু ভাবলে শিয়াবের চৌধুরীর প্রস্তাবের ব্যাপারে? ওনার প্রস্তাব নিয়ে কিছু ভাবেন নেই, আমি ডিল ক্যান্সেল করে দিয়েছি। ওনার মেয়ে মিমি সত্যি রূপে গুণে মাশাল্লাহ, সময় তো আছেই, আরেকবার না হয় ভাবো। হোক সে রূপে গুণে স্বয়ংসম্পূর্ণ, তবুও এত ভাবার ফুরসত আমার নেই। রেজাউলের কি অবস্থা? ফোন দিয়েছিল তোমাকে? মেধা আশেপাশে আছে, এই ব্যাপারে কথা না বলি বাবা। সে যদি জানে আঙ্কেল চিকিৎসার জন্য বাইরে গেছে তখন খুব ঝামেলা করবে, তাকে সামলানো মুশকিল হয়ে যেতে পারে। আর আমি ফোন দিয়েছিলাম, সব ঠিকঠাক আছে। কদিন তার থেকে সত্যিটা লুকিয়ে রাখবে? একদিন না একদিন সে সব জানবেই তখন। পরের কথা পরে বাবা। এসব নিয়ে কথা বলতে বলতে সীমা বেগম তরকারি নিয়ে আসলেন। বকে মেধা আর আমানকেও খেতে আসতে তাড়া দিলেন। ওরা দুজনে আইসক্রিমের বাটি ফ্রিজে রেখে খেতে আসলো। পাশাপাশি চেয়ারে বসে ফিসফিস করে কিসব বলে যাচ্ছে দুজন। আদিত্য নিজের খাওয়াতে মগ্ন। তখন মেধা চট করে উঠে দাঁড়িয়ে আদিত্যের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, আদিত্য ভাই, আপনার মুখটা এত শুকনো কেন লাগছে? খাওয়া দাওয়া কি ঠিক মতো করছেন না? এটা ঠিক হচ্ছে না একদমই। দেখি দেখি, আমি খাবার দিচ্ছি, আপনি সবটা কিন্তু খেতেই হবে বলে দিচ্ছি। আজ কোনো বারণ শুনবো না আমি। এ কথা বলে মেধা চটপট আদিত্যের প্লেটে খাবার তুলে দিতে থাকলো। আদিত্য তখনও ভুরু কুচকে তার দিকে তাকিয়ে আছে। একসাথে এত খাবার খায় না আদিত্য, আর রাতে তো নয়। মেধার কাজে বাকিদের চোখ চড়ক গাছ, কিন্তু মেধার ঠোঁটের কোণে দুষ্টু মাখা হাসি, সেটা কারোর নজরে না পড়লেও আদিত্য ঠিকই ধরে ফেলেছে। তখন আদিত্য খুব সুন্দর করে বলল, ধন্যবাদ আমার প্রতি এত খেয়াল রাখার জন্য, তবে আরেকটু উপকার করলে খুবই উপকৃত হতাম আমি। সমস্যা নেই ভাইয়া, কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া দরকার আমার, কিন্তু ভুলে গেছে। এখন আমার মনে পড়ছে জরুরি মেল পাঠানো বাকি। তুমি এক কাজ করো, খাবারটা আমার রুমে দিয়ে এসো। খাবার নষ্ট করার ধান্দা? তোমার চোখের সামনেই সব খাবার ফিনিশ করবো আমি। আচ্ছা। এ কথা বলে আদিত্য উপরে চলে গেল। বাকিরা এখনো চোখ বড় বড় করেই তাকিয়ে আছে। ওনারা ভেবেছিলেন আদিত্য রেগে যাবে, নতুবা খাবার ছেড়ে উঠে যাবে, কিন্তু না। ওনাদের ধারণা মিথ্যা প্রমাণ করে আদিত্য উল্টো কাজটা করলো। তবে মেধার কপালে দুঃখ নাচছে তা নিশ্চিত। চতুর আদিত্য তাকে ভাষাতেই বোধহয় রুমে নিয়ে যাচ্ছে, আর বোকা মেধা চিন্তা না করেই চলে যাচ্ছে পিছু পিছু। আদিত্যের বাবা মাও একে অপরের দিকে তাকাতাকি করে খাওয়াতে মন দিলেন, যেন কিছু বোঝেননি তারা। ততক্ষণে মেধো খাবার নিয়ে উপরে চলে গেছে। আমানও আর না খেয়ে চলে যেতে যেতে বলল তার 20,000 টাকা লাগবে। আগামীকাল বন্ধুদের সঙ্গে ট্যুরে যাবে। আদিত্যর বাবা মা কেউই ট্যুর শব্দ করলেন না। এখন কিছু বলে আমান চেঁচামেচি শুরু করবে। আদিত্য বাসে আছে, এই ভুল করা যাবে না। তারপর ওনারা নিশ্চুপ থেকে খেয়ে দিয়ে রুমে চলে গেলেন। ওদিকে আদিত্যের রুমে বিছানায় বসে মেধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার সামনে আদিত্য একটা স্কেল নিয়ে এসে বসেছে। দৌড় দিবে সেই পথ নেই, দরজাও বন্ধ। আদিত্যের কথা, এত খাবার সে একা খাবে না,
মেধাকেও খেতে হবে অপশনে দিয়েছে, হয় মেধা তাকে খাইয়ে দিবি, নয়তো আদিত্যর হাতে তাকে খেতে হবে। আদিত্য দয়া শরীর, এজন্যই তৃতীয় অপশনও রাখলো। যদি কোনোটাতেই মেধা রাজি না হয় তবে স্কেল দিয়ে মার খাবে, যতক্ষণ না আদিত্যর মন ভরবে ততক্ষণ। এহেন প্রস্তাবে মেধা হতবাক হয়ে তাকিয়ে আছে। মেধা তখন করুণ সুরে বলল, আমার ভীষণ শরীর খারাপ করছে আদিত্য ভাই। আমারও। তাহলে কাউকেই খেতে হবে না, চলো নিচে যাই। তুমি না বললে আমার মুখ শুকিয়ে গেছে, এই খাবারগুলো খেতেই হবে? তাছাড়া খাবার নষ্ট করে কি ভালো? আমি মিথ্যে বলেছি, আর কোনোদিনও বলবো না। হুম, তুমি ঠিকই বলেছ, আমি শুকিয়ে গেছি। আসলে অভাবে আছি, তাই আর কি। অভাবে আছেন? তাও আবার আপনি? মানুষ কি শুধু অর্থের অভাবই হয়? এ কথা বলে আদিত্য মেধার মুখে খাবার তুলে দিল। মেধা আদিত্যর হাতে স্কেল দেখে ভদ্রভাবে মুখে খাবার নিয়ে বসে রইল। বাম হাতে স্কেল নাড়াচ্ছে আর হাসছে আদিত্য, তবে এর হাসি ঠোঁটের কোণে লুকায়িত। সে বুঝে গেছে মুক্ত শব্দ সবার জন্য প্রযোজ্য নয়। তার জলজ্যান্ত প্রমাণ মেধা। একে যত ছাড় দিয়ে রাখবে মেধা তত ওপরে উঠতে থাকবে। এতে লাভে লাভ কিছুই না। তখন মেধা খাবারটুকু গিলে আগ্রহ ভরা স্বরে বলল, আপনি সত্যিই অভাবে আছেন আদিত্য ভাই? হুম, বিশ্বাস হচ্ছে না? আপনি শান্তভাবে কথা বলতে পারেন, তাও আবার আমার সাথে, এটা তো বিশ্বাসই হচ্ছে না আমার। মেধার কথা শুনে আদিত্য মুচকি হাসল। এতে মেধা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। স্বপ্ন ভেবে হাতে চিমটি কেটে দেখল সব সত্যি। তবে আদিত্য কিসের অভাবে আছে জানতে তার মন ব্যাকুল হয়ে উঠল। অপ্রিয় মানুষটা অভাব সম্পর্কে জানতে চাই সে। অর্থের অভাব ছাড়া আর কিসের অভাবে ভুগছে আদিত্য? মুখ্য কথা, আদিত্যর মতো ছেলের কাছে অভাবও আসে। এসব ভেবে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে ফেল, বললে না তো কিসের অভাব আপনার? বললে কি হবে শুনি? জানি না, আমি শুনতে চাই আদিত্য ভাই। যদি না বলি? কেন বলবে না শুনি? বললে সমাধান খুঁজে দিবে? হুম, এবার বলুন আপনার কিসের অভাব? আমার বউয়ের অভাব। বউয়ের প্রয়োজন বোধ করলেই একটা ছেলে শুকিয়ে যায়। এখন যেমন আমি শুকিয়ে আমচোর হয়ে যাচ্ছে। আদিত্য মজা করে বলল। মেধা সেটা মজা হিসেবে ধরল না, বরং সে কঠিনভাবে জবাব দিল, আপনার এই রূপ আমি মানতে পারছি না আদিত্য ভাই। আপনি কিছুতেই আদিত্য ভাই হতেই পারেন না। আমি যেই আদিত্যকে চিনি তার মুখে এই ধরনের কথা একদমই মানায় না। সে ভালোবাসতে জানে না, আর না পারে কারো ভালোবাসাকে সম্মান করতে। আর ভালোবাসা ছাড়া একটা মেয়ে বউ হতে চায় না, কখনোই না, কোনোদিনও না। আপনি শুকিয়ে শুটকি মাছ হয়ে গেলেও আপনার এই অভাবটা পূরণ করা হবে না। আপনি আগে ভালোবাসতে শিখুন, ভালোবাসার মর্ম বুঝুন, তারপর না হয় বউয়ের প্রত্যাশা করবেন। সত্যি বলতে মনেও হয় আপনার আপনার দ্বারা এসব কখনো সম্ভব নয়, মানে সম্ভব হবে আর কি। তার চেয়েও যেমন আছেন তেমনই থাকেন। ভালোবাসতে গিয়ে ভালোবাসাকে আর অসম্মান করবেন না। ভালোবাসা শেখাবে আমায়? দায়িত্বটা না হয় তুমি নাও। প্রশ্নই আসে না। কেন? আমার ভালোবাসা অপাত্রে দাঁড় করার ইচ্ছে নেই আমার। এ কথা বলে উঠতে গেলে আদিত্য তার হাত ধরে ফেলল। সজোরে একটানে তার দিকে ঘুরিয়ে চোখ বড় করে রেখে অদ্ভুত স্বরে বলল, আজ এই মুহূর্ত থেকে শুধুমাত্র তোমার কাছে আমি এক অন্য আদিত্য, যে আদিত্যের আগমন তোমার জন্য। তবে হ্যাঁ, কথা দিচ্ছি, যতক্ষণ আর নিচে এসে স্বীকার করবে তুমি ভুল, আমার প্রতি করা তোমার ধারণাও ভুল, ততক্ষণ অবধি না আমি তোমাকে চিনব, জানব। স্মরণে রাখা তো দূর। মেয়ে, তুমি অনেক বলে ফেলেছ। এখন এই রুম থেকে বের হও, নয়তো ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। অসভ্যের মতো ব্যবহার কেন করছেন আদিত্য ভাই? আর আমি তো মরে যাচ্ছি না আপনার রুমে থাকার জন্য। এ কথা শেষ করতে না করতে আদিত্য মেধার গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে তার মুখটা থমথম করছে। এ মেয়েটা যখন কথা বলে কথার লাগাম টানে না, উচিত অনুচিতের ধার ধারে না। এতদিন ছোট ভেবে কিছু না বলো, এখন সহ্য করা যাচ্ছে না। সদ্য কলেজের গণ্ডিতে পা দিয়েছে সে, অথচ এমনভাবে কথা বলে যেন ভালোবাসা নিয়ে পিএইচডি কমপ্লিট করে ফেলেছে। গতদিনে ভেবেছিল মেধার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে, সময় দিবে, কিন্তু না, এ মেয়ে সমস্ত ধারণা বদলে দিয়েছে। সে পুনরায় প্রমাণ করেছে সে সোজা চলার পথিক নয়। তাকে যত সোজাভাবে বোঝাতে যাবে সে ততই উল্টো বুঝে সমস্যার সৃষ্টি করবে। আদিত্য নিজেও বুঝে গেছে এভাবে কাজ হবে না।
মেধা তখনও গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গালটা জ্বলে যাচ্ছে বোধহয়, শরীরের সর্বশক্তি দিয়েই মেরেছে। তাছাড়া এতদিন কারণে অকারণে তর্ক বলে আদিত্য ধমক দিয়েছে, অথচ আজ তাকে ছলছল নয়নে তাকিয়ে থাকতে দেখে আদিত্যর রাগ বেড়ে গেল। সে আরেকটা মারতে এগিয়ে গেল। মেধা দুপা পিছিয়ে গেল, অতপর ঠোঁট ফুলে কাঁদতে কাঁদতে প্রস্থান করলো। মেধা যাওয়ার পরপরই আদিত্য প্লেট রেখে বিছানায় শুয়ে পড়ল। তার মেজাজ ভীষণ খারাপ। অন্যরা কাজিনদের সঙ্গে কত মজা করে ঘুরতে যায়, কত কি আবদার করে, অথচ এই মেয়ে। এসব ভেবে আদিত্যর চোখের উপর একটা হাত রেখে ভাবতে লাগলো 2 বছর আগের কথা, যে ঘটনার সূত্রপাত ধরে তার আর মেধার সম্পর্ক তিক্ত হয়েছে। সৌমি নামের একটা মেয়ে তাকে প্রচণ্ড ভালোবাসতো। অনেকবার তাকে ভালোবাসার কথা নিজে এসেই বলেছে, কিন্তু যতবার প্রণয়ের দাবি নিয়ে এসেছে আদিত্য ততবারই ফিরিয়ে দিয়েছে। যদিও ফিরিয়ে দেওয়ার মুখ্য কারণ আছে, আর কারণ হচ্ছে সৌমি হিন্দু ধর্মের। তাছাড়া আদিত্যের চাচা শারাফাত একই ভুল করে নিজের প্রাণ হারিয়েছেন। শারাফাত যাকে ভালোবাসতো তার বাসায় থেকে বলা হয়েছিল সে নিজেকে প্রস্তাব দিলে মেয়েটির বাসা থেকে সবাই তাদের মেনে নেবে। শারাফাত সরল মনে সেখানে গিয়েছিল, তবে প্রাণী আর ফেরেনি। সে মেয়েটিকেও দেখাতো দূর, তারও আর সন্ধান পাওয়া যায়নি। সেই একই ভুল জেনে শুনে কিভাবে করত সে। যদিও সৌমি মুসলিম ধর্ম গ্রহণের প্রস্তাবও দিয়েছিল, এক কথায় সে আদিত্যের জন্য সব করতে রাজি ছিল, কিন্তু আদিত্যই তাকে মেনে নিতে পারেনি। আর মানলেও তাদের পরিণতি সুখকর হতো না, হয়ও না। শেষবার যখন সৌমি তার সঙ্গে দেখা করতে এসেছিল সেদিন তার পায়ে ধরে কেঁদেছিল, বারবার বলেছিল তাকে গ্রহণ করতে, কিন্তু সে বারবারই ওর মন সায় না দিলে কিচ্ছু করে না। সেদিনও কয়নি। নীরবতা দেখে সৌমি উত্তরটা বুঝে নিয়েছিল। তারপর সেখান থেকে ফেরার পথে অসতর্কতায় অ্যাক্সিডেন্টে পা হারায় সৌমি। সে অবস্থায় দিন কাটতে থাকে তার। সৌমির মাসির ছেলে ওকে খুব ভালোবাসতো, তবে কখনো সে বলার সাহস করতে পারেনি। আর সৌমির এই অবস্থা তার ভালোবাসা হারিয়েও যায়নি। পরে ছেলেটা নিজেই বাসায় জানায়, আর দু পরিবারের সবাই মিলে তাদের বিয়ের ব্যবস্থা করে। আর সৌমির বিয়ের দিন আদিত্য বিনা দাওয়াতে সেখানে গিয়েছিল, দেখা করে কথাও বলে এসেছিল। সিঁদুর পরানোর আগ মুহূর্তে সেখানে আদিত্যকে দেখে সৌমির ঠোঁটে ফুটেছিল মিষ্টি হাসি, মুখশ্রী জুড়ে ফুটে উঠেছিল চাপা খুশি। যখন দেখল তার ধারণা ভুল, তখন সৌমি নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়েছিল, আর তার সেই চাহনিতে ছিল অসংখ্য অভিযোগ, অভিমান। সৌমির এমন চাহনি থেকে আদিত্য মুচকি হেসে বলেছিল, যা হয় ভালোর জন্যই হয়, জীবনকে আরেকবার সুযোগ দাও। স্বাগতকে ভালো রেখো আর নিজেও ভালো থাকো। আসলেই যা হয় তা ভালোর জন্যই হয় আদিত্য। পঙ্গু হয়ে আমার ভালোটা ঠিক কোথায় হলো বলো তো আমায়? মন প্রাণ দিয়ে ভালোবেসে হারানোর ব্যথা প্রতিনিয়ত ছটপট করছি, এতেও ভালো আছে? তোমাকে দেখে আমার হৃদয়ের ক্ষতটা না দ্বিগুণ হয়ে গেছে। আমার বেঁচে থাকাটাও ব্যর্থ মনে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার, বুঝছো তুমি? এখানে ভালো খুঁজে পাচ্ছ আদিত্য? অন্যের বোঝা হয়ে হুইল চেয়ারে বাকি জীবনটা পার করতে হবে, তবুও বলবে যা হচ্ছে ভালো হচ্ছে। সেই ভালোটা আমি কেন দেখছি না? কেনই বা সেই ভালোতে আমি সন্তুষ্ট হতে পারছি না? এর জবাব আমি নই, সময় দিবে। তুমি সত্যি খুব পাষাণ আদিত্য, তোমার মন বলে কিচ্ছু নেই। মন আছে, তবে নিজের আয়ত্ত নেই। মানে ভালোবাসো কাউকে? প্রচণ্ড, তবে সে বোঝে না আমাকে, চায়ও না। যে তোমাকে চিরসখা করার সুযোগ পেয়েও অবহেলা করছে, তার মতো বোকা বোধ হয় এই পৃথিবীতে আর নেই। অথচ সে বোকা পাখিটাকে আমি ভীষণ ভালোবাসি। যাকে ভালোবাসি তার মুখে অন্যকে ভালোবাসার কথা শোনা হচ্ছে, এত কষ্ট আজ বুঝলাম। এখানে এসেছি এটুকু জানাতে যে তোমাকে কষ্ট দিয়েছে সে নিজেও ভালো নেই। তোমার মতোই পড়ছে প্রণয় অনলে, তার হৃদয়খানাও কারো না কারোর জন্য ক্ষত বিক্ষত, তার ভেতরে রক্তাক্ত কারো কথার তীরে। এসব ভেবেই না হয় সান্ত্বনা দিও নিজেকে। একথা বলে আদিত্য চলে এসেছিল। আর সুমি লাজ লজ্জা ভুলে হামা করে চিৎকার করে ওর নাম ধরে কেঁদেছিল। আর ওকে এভাবে কাঁদতে দেখে স্বাগত মনে মনে বলেছিল, এটাই হোক তোমার শেষ কান্না। আমি একবার নয় আরো বহুবার কাঁদাবো তোমায়, তবে সেটা হবে অনাবিল সুখে। তারপর প্রায় 1 বছর পর সুমির সঙ্গে দেখা হয়েছিল ওর।
লাল পেড়ে শাড়ি, স্মৃতি ভর্তি সিঁদুর আর শাখাপলা পরিহিত সৌমিকে অন্যরকম লাগছিল দেখতে। তাকে দেখেই সৌমি মুখ ভর্তি হাসি নিয়ে কৌশল বিনিময় করেছিল। একরা সুখ তার দুয়ারে হানা দেওয়ার গল্পও শুনিয়েছিল। স্বাগতের সঙ্গে সেই ভালো আছি, সুখে আছে, তাকে ভালো থাকতে দেখে ওর ভালো লাগছিল। আর এই ঘটনা শুরু মেধা জানলো শেষটা জানে না। তাই ভাবে আদিত্য কারো ভালোবাসাকে সম্মান করতে জানে না, আর যে ভালোবাসাকে সম্মান করে না সে ভালোবাসা পাওয়ারও যোগ্য না। এসব ভাবতে ভাবতে আদিত্যের চোখজোড়া ঘুমে বুঝে এসেছে। সে একরাশ মন খারাপ নিয়ে তলিয়ে গেছে ঘুমের রাজ্যে। পরের দিন সকালে মেধা খুব সকালে ঘুম থেকে উঠল। রাতের কথা স্মরণ হতেই পুনরায় মন খারাপ হয়ে গেল ওর। প্রচণ্ড কান্না করার ফলে চোখের পাতা ভারী হয়ে আছে। সে উঠে এক পা করে বাইরে এলো। তখন তার দৃষ্টি গেল বাগানে ফুটে থাকা গোলাপের দিকে। কি সুন্দর লাগছে ফুলগুলো। সে মন খারাপের হেতু ভুলে এগিয়ে গেল ফুলগুলো ছুঁয়ে দেখতে। আলতো স্পর্শে ছুঁয়ে দেখল। তারপর কি মনে করে প্রতিটা গাছে গোড়ায় পানি দিতে লাগলো। তার জানা মতে এই গাছগুলো আমনের আনা, আর লাগিয়েছেও বোধহয় সেই। ওই নিষ্ঠুর মানবের পক্ষে ফুল গাছ লাগানো সম্ভব না। ফুল হচ্ছে পবিত্র জিনিস, যত্নে আগলে রেখে ভালোবাসার জিনিস। আর যার হৃদয়ে ভালোবাসার ছিটে ফোটাও নেই সে আর কিভাবে কি। এসব ভাবতে ভাবতে মেধা সব গাছে পানি দিয়ে ভেতরে চলে গেল। আদিত্যের মা উঠে রান্নাঘরে রান্না করছেন। মেধা সময় নিয়ে বাবার সঙ্গে কথা বলে কলে কাটতেই ফোনটা হঠাৎ হাত থেকে পড়ে গেল। সে ফোন তুলে ঘুরতেই সজোরে এক ধাক্কা খেল আদিত্যের সঙ্গে। আদিত্য তখন মাকে চেঁচিয়ে বলল, আম্মু, এই আপু তার কতদিন থাকবে? আঙ্কেল সঙ্গে নিয়ে গেলেও পারতেন। শুধু শুধু আমাদের প্যারা দিতে অকারণে এখানে রেখে গেছে। ছেলের এ কথা শুনে আদিত্যের মা অবাক হয়ে মেধার দিকে তাকালেন। মেধা নত মস্তকে মেঝার দিকেই তাকিয়ে আছে। অপমানে তার গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে অজস্র নোনা জল। তখন উনি আদিত্যকে কিছু বলার আগেই আদিত্য বলল, থাকছে ভালো কথা, ফ্রিতে থাকা খাওয়ার বদলে তোমার কাছে হাত লাগালেও তো পারে। আদিত্য, মেয়েটাকে এভাবে বকছিস কেন? ওর বাবা এসব শুনলে কি ভাববে? যাই চয় ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি বলে দাও, এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, নতুবা ফিরে যাক তার বাসায়। আদিত্যের কথা শুনে মেধা সত্যি সত্যি তার ব্যাগ প্যাক করে নিয়ে বেরিয়ে এলো। আদিত্য দেখো না দেখার ভান করে ফোন স্ক্রল করছে। তাছাড়া আজ শুক্রবার, কোথাও যাওয়ার প্ল্যান নেই তার। মেধাকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আদিত্য বলল, লজ্জা থাকলেই বাসার মুখ হবে না। তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে, যাও বের হও। আদিত্যের তিক্ত কথা শুনে মেধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে কখনো কারোর কাছে এতটা অপমানিত হয়নি, কেউ তার সাথে এভাবে কথা বলেনি। অথচ গতকাল রাত থেকে আদিত্য তার সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করছে। একটাবারও ভাবছে না কষ্ট পাচ্ছে কিনা। তাছাড়া খারাপ কি এমন বলেছে? সে যা করেছে তাই তো বলেছে। সে করতে পারলে তার বলতে বাধা কিসে? সমীর কথা এবং বর্তমান অবস্থা না জানলে আলাদা কথা, কিন্তু জেনে বুঝে কিভাবে চুপ থাকবে? সমী রূপে গুণে কোনো কিছুতেই কম ছিল না, বরং নজর কাড়া সুন্দরী ছিল। তাহলে তাকে কেন মেনে নিল না আদিত্য? এমন তো না সে কখনোই বিয়ে করবে না, বাচ্চা ফুটাবে না। সবই করবে, তবে আজ অথবা কাল। তাছাড়া সমীর ঘটনা না জানতো সেটাও হতো ভিন্ন কথা, কিন্তু জেনে বুঝে চোখের দেখাকে কিভাবে ভুল ভাববে? মেধাকে কাঁদতে দেখে আদিত্যর মেজাজ আরও চড়া হলো। সে প্রচণ্ড বিরক্ত হয়ে তাকিয়ে রইল মেধার দিকে। একদিনের তিক্ত আচরণে ওর বেহাল দশা। তাহলে এতদিন যে ওর সনে এমন করে এসেছে, তার বেলা সে কোথাও একটা পড়েছিল চোখের পানি মেয়েদের মোক্ষম অস্ত্র। এটা দিয়ে তারা তাদের প্রেমিক পুরুষকে কাবু করতে ওস্তাদ। পরিস্থিতি যেমনই হোক, যখনই দেখে প্রেমিক পুরুষটা সামান্য ব্যাপারে কাঁদতে পারে না, নিজের কষ্টটাও ব্যাখ্যা করতে পারে না, অমনি এই অস্ত্রের ব্যবহার করে ওরা। এর জলজান্তর প্রমাণ মেধা। এতদিন সে ভালো ব্যবহার তো দূর, যা ইচ্ছে তাই বলেছে, উচিত অনুচিত কোনো কিছু ধার ধারেনি। অথচ গত রাত থেকে এ অবধি একটু চড়া কথা বলতে কেঁদে কেটে একাকার অবস্থা। এই না হলো মেয়ে মানুষ? এসব ভেবে সে মেধার কান্নারত মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হাসল। তবে সেই হাসি তার ঠোঁটের কোণেই রয়ে গেল।
এইটুকু সময় মেয়েটা নাক চোখ মুখ লাল বর্ণ করে ফেলেছে, ক্ষণে ক্ষণে ফ্যাস ফ্যাস করে নাকও টানছে, যেন তাকে মারধর করা হয়েছে। সামান্য এ কথা ভার নিতে পারছে না, অথচ নিজেকে বলে কত বড় বড় কথা। তখন তার স্মরণে থাকে না যাকে বলছি তার খারাপ লাগছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা। অথচ বাঙালি কোনো কাজ করার আগে অন্যের খোঁজ ধরতে পড়ো। তখন আদিত্যর গা জ্বলা কথা শুনে সীমা বেগম বলেন, সকাল সকাল কি শুরু করলি তুই? আমি কিছু করিনি, যা করার ওই মেয়েটা করেছে। এ কথা শুনে মেধা ঝটপট ওর কাপড়ে ব্যাগ হাতে বেরিয়ে এলো। বিনা বাক্যে বাইরে যেতে যেতে শুনতে পেল, যাচ্ছে যাক, খবরদার আটকেবে না ওকে। ওর বাবা নেই দেশে, কোথায় যাবে মেয়েটা? আমি কি জানি। আদিত্য, মার খেতে না চাইলে এক্ষুনি সরি বল মেধাকে। দারুণ জোকস। এ কথা বলে আদিত্য ওর রুমে চলে গেল। মেধা ব্যাগ হাতে গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। দু একবার পেছনে ঘুরেও দেখলো না, কেউ আসছে না এদিকে। সে রাগের বশে চলে যাচ্ছে, অথচ তাকে কেউ বারণ করছে না, আটকাচ্ছেও না। এটা কোনো কথা? মামনি আটকাবে বলেই তো ভাব দেখে বেরিয়ে পড়েছে, সঙ্গে টাকাও তো নেই। টাকা থাকলে না হয় মামার বাসায় যাওয়া যেত। মেধা নখ কামড়াতে কামড়াতে এসব ভাবছিল। তখনই আমন জগিং করে ফিরছিল, ওকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে তার। মেধা পুনরায় কেঁদে কেটে আদিত্যের কথাগুলো বলল। এসব শুনে আমান জোর করে তাকে বাসে ধরে নিয়ে গেল, আর এমন ভাব করলো যেন সে এই বাসে আসতেই চায় না, শুধু আমানই তাকে জোর করে এনেছে। আমানকে বসতে বলে রুমে গেল ফ্রেশ হতে। মেধা কয়েক সেকেন্ড বসে এক এক করে গেল রান্নাঘরের দিকে, তারপর মুখটা ফুলিয়ে মামনির দিকে তাকিয়ে রইল, যেন তার সমস্ত অভিমান ওনার প্রতি। ওর উপস্থিতি বুঝতে পেরে সীমা বেগম পরোটা ভাজতে ভাজতে বললেন, যাসনি এখনো? তুমিও চলে যেতে বলেছো? তুই আসলেই বোকা, তা জানিস? আমি আবার কি করলাম? আদিত্যকে চালানোর দায়িত্ব দিয়েছিলাম তোকে, অথচ তোকে দিয়ে সত্যি কিচ্ছু হবে না। তোমার গুণধর ছেলের খোঁচা মারা কথা শুনে রাগ সংবরণ করতে পারি না। এমন এমন কথা বলে গা পিতে জ্বলে যায়। দাঁড়াও বাবা ফিরুক, আর কখনো তোমাদের বাসায় আসবো না, যতদিন না তোমার ছেলে সরি বলে নিয়ে আসবে। হ্যাঁ রে মা, বিয়ের পরেও কি সামান্য কথায় তোরা এভাবেই খোঁচাখুচি করবি? খোঁচাখুচি না, খুনাখুনি করব। তোমার তেরা ছেলের দফা রফা করে দিব, দেখে নিও। তবে কি ধরে নেব আদিত্যকে বিয়ে করতে তুই রাজি না? মানে খুনাখুনি করার জন্য হলেও বিয়েটা করা উচিত। তাকে বলে দিও আমি বিয়েতে রা- না না, মানে না। কি রে না, কি না 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 করছিস? হ্যাঁ কি না তাই বল। না একটু না, এক বিন্দুও না। এ কথা বলে মেধা গম গম শব্দ তুলে সিঁড়ি পেয়ে উপরে চলে গেল। সীমা বেগম ভুরু কুচকে উকি মেরে দেখে আদিত্য এসে চেয়ারে বসেছে, হয়তো নাস্তা সেরে কোথাও যাবে। উনি মূল কাহিনী বুঝে দীর্ঘশ্বাস ছাড়লেন। দুজনকে রাজি করাতে না জানি কতকাল কেটে যায়। উনি এসব চিন্তা বাদ দিয়ে নাস্তা দিলেন আদিত্যকে। আমান একেবারে রেডি হয়ে টাকা নিয়ে বেরিয়ে গেল। সে যাচ্ছে বন্ধুদের সঙ্গে ট্যুরে, কবে ফিরবে তা বলতে পারছে না। আমান বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় মামা সেখানে উপস্থিত হলেন। সীমা বেগমের ডাকে বড় মামা সহ মেধাও এসে বসলো নাস্তার টেবিলে। খেতে খেতে মামা জানালেন ওনার মেয়ের সুচির বিয়ে 3 কাল ঠিক হয়েছে, আর সুচির মায়ের খুবই ইচ্ছে গ্রামের বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার, তাও গ্রাম্য প্রথায়। ছেলে পক্ষ সহ সুচিরও মত আছে এতে। এসব নিয়ে মামা কথা শেষ করে আদিত্যকে বললেন দুপুরের পরপরই বেরিয়ে পড়তে। আদিত্য যাবে শুনে মেধা ওর খাওয়া থামিয়ে আর চোখে আদিত্যর দিকে তাকালো। অধীর আগ্রহে তাকিয়ে আছে আদিত্যের না শোনার অপেক্ষায়, কিন্তু তাকে অবাক করে দিয়ে আদিত্য বলল, 4টায় বের হলে সুবিধা হতো, কিছু কাজ বাকি আছে আমার। ছেলের কথা শুনে আদিত্যের মা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তাহলে আমি এখনই তোমার মামার সঙ্গে যাচ্ছি। তুমি আর মেধা তোমার বাবাকে চাবি দিয়ে ধীরে সুস্থে এসো। সীমা বেগমের এ কথা শুনে মেধা লাফিয়ে উঠল। একবার মামনি তো আরেকবার আদিত্যের দিকে তাকিয়ে করুণ গলায় বলল তাকেও সঙ্গে নিতে। কিন্তু তাতে কোনো কাজই হলো না, বরং আদিত্যকে দুপুরের খাবার গুছিয়ে দেওয়ার তাগাদা দিলেন সীমা বেগম।
মেধা ঘ্যান ঘ্যান করে পিছু পিছু ঘুরলেও শুনেন না তিনি। সীমা বেগম ওর কথায় পাত্তা না দিয়ে হাতের কাজ ছেড়ে ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। বলে গেলেন আদিত্যের সঙ্গে যেতে। উনি যাওয়ার আগে মেধা মুখ বেজার করে বসে রইল। আদিত্য নেই। মহারাজ কাণ্ডে পিণ্ডে গিলে কোথায় যেন বের হয়েছে। তখন স্মরণ হলো মামুনি দুপুরে রান্না করে যায়নি, অর্থাৎ তাকে ঝটপট কিছু করতে হবে। সে রান্নাঘরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই ফোনে রিংটোন বেজে উঠল। আদিত্য কল দেখে মুখ ভেঙচিয়ে কল ধরে বলল, বলুন। রান্নার প্রয়োজন নেই, আমি খাবার নিয়ে আসবো। চুপচাপ টিভি দেখো, নয়তো ঘুম দাও। আর পণ্ডিত করে কিছু করতে গেলে খবর আছে, বলে দিলাম। কি খবর শুনি? এ কথার জবাবে আদিত্যর পাশ থেকে কেউ একজন কণ্ঠে দুষ্টামি ঢেলে গেয়ে উঠল, তুমি আমি, আমি তুমি, উথাল পাথাল প্রেম, দরজা বন্ধ জানালা বন্ধ, জমিয়ে দিব প্রেম। আদিত্যকে পাঠিয়ে দিচ্ছি প্রেম জমিয়ে ফেলো। মেধা এই সুযোগটা আদিত্যের বন্ধু শামীমের কথা শুনে মেধা চোখ বড় বড় করে ফেলল। বোধহয় কেউ শামীমের মুখটা চেপে ধরেছে। ওম শব্দ শোনা ছাড়া কিছুই শোনা গেল না। অতঃপর কলটা আপনা আপনি কেটে গেল। তখন মেধা কান থেকে ফোন সরিয়ে বলল, ওই মাগুর মাছের সঙ্গে প্রেম জমানোর চেয়ে ফিট খেয়ে স্মৃতি হারানো বেশ ভালো। সে নাকি করবে প্রেম। যত সব হাজাইরা ঢং। হ্যাঁ, তখন দুপুর 1টা। গ্রীষ্মের দুপুরে বাইরে কড়া রোদ। মেধা গোসল সেরে ভেজা চুল মেলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠিক পূর্বের মতোই এলোমেলো ঘুমানোর স্টাইল। না আছে মাথার নিচে বালিশ, আর না আছে পোশাকের ছিঁড়ি। আদিত্যের সঙ্গে কথা বলার পরই গোসল সেরে নুডলস রান্না করে খেয়েছে। সারাটা দিন টুকটুক করে কিছু না কিছু খাওয়ার অভ্যাস তার। একেবারে বেশি কিছু খাবে না, অল্প অল্প করে একের পর এক চলবে তো চলবে। মেধা নুডলস খেয়ে কিছুক্ষণ টিভি দেখে। পুরো বাসা চক্কর দিয়েছে। আমনের রুমে তালা দেওয়া। সে নিজেই তালা দিয়ে গেছে। মামুনির রুমে উকি দিতে ভুলল না সে। অতঃপর আদিত্যের রুমে ঢুকে বিছানা থেকে 4বার গড়াগড়ি দিয়ে বিছানায় 3 থেকে 4বার গড়াগড়ি দিয়ে তার স্মরণ হয়েছে এটা তার শত্রুর বিছানা। আর শত্রুর রাতে বিছানায় হিসু টিসু করে দেওয়ার বদভ্যাস থাকলেও থাকতে পারে। এ কথা ভেবে সে ঝটপট উঠে জামাকাপড় ছেড়ে নিল। এ কথা আগে স্মরণ হলে কখনোই এই বিছানায় শুতো না। বড্ড ভুল হয়ে গেছে তার। এরপর সে আদিত্যের বেলকুনিতে গিয়ে এদিক ওদিক তাকিয়ে মেলে রাখা তোয়ালেতে মুখ মুছল। তোয়ালে থেকে দারুণ স্মেল পাচ্ছে। বোধহয় বিদেশি শ্যাম্পু হবে। পুরো শ্যাম্পুটা হাপিস করতে হবে। ছেলে মানুষের এত নামি দামি শ্যাম্পুর ব্যবহার করার কি দরকার? তাদের জন্য 2 টাকার মিনি প্যাকগুলোই যথেষ্ট। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এসব ভেবে পুনরায় রুমে আসলো। ড্রেসিং টেবিলের সামনে আদিত্যর প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে রাখা। সে এক এক করে 12টা হাত ঘড়ি পেল। সুন্দর ঘড়িগুলো একসাথে 5টা পরে হাত নাচা করে রেখে দিল। না, চুরির মতো সুন্দর দেখাচ্ছে না। তারপর আদিত্যের অতি পছন্দের পারফিউমগুলো থেকে একটা নিয়ে নিজের শরীরে দিল। জেন্স হলো স্মেল দারুণ। তাছাড়া সে তো বাইরে যাচ্ছে না, মনে খোরাক মেটাতে রুমে থাকছে। অতঃপর সে সেখান থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে মুখে ক্রিম মেখে চোখে গাঢ় করে কাজল দিল। তারপর টকটকে লাল রঙের লিপস্টিক ঠোঁটে দিয়ে কি মনে করে ঘষে মুছে ফেল। হাতে কাজ নেই, বাসায় ফাঁকা। বাসাও ফাঁকা। একবার ভাবলো ছাদ থেকে ঘুরে আসবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লক করা। আদিত্যর কাজ বুঝতে বাকি নেই তার। দরজা ধরে কিছুক্ষণ টানাটানি করে না পেরে আদিত্যকে মন খুলে গালিও দিল। তারপর জানালার পাশে বসে পথচারীদের যাতায়াত দেখল। একটা সময় অলসতা ভর করলো তার মাঝে। সে শুয়ে শুয়ে আকাশ দেখতে লাগলো। আকাশ নিয়ে আবল তাবল গানও গাইল, যে গানের আগামাতায় কিছুই নেই, আর না আছে সব, আর না আছে সুর। যদিও এটাকে গান বলা যাবে না, তবে পাগলের প্রলাপ বলে ভুল হবে না। গান থামিয়ে সে আকাশ কুসুম ভাবতে লাগলো। তলিয়ে গেল ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে স্বপ্নের দেশে পাড়ি দিল। এর প্রায় ঘণ্টাখানিক পরে আদিত্য বাসে ফিরল। হাতের ব্যাগ রান্নাঘরে রেখে একবার মেধার রুমে ঢু মারতে তার চোখ চড়ক গাছ। সে দৃষ্টি সরিয়ে দ্রুত প্রস্থান করলো। এ মেয়ে এত বড় হয়েছে, অথচ ড্রেস। সত্যি কিছু বলে নেই গাধিটাকে। একটু যদি বুদ্ধি থাকতো এর মাথায়।
আদিত্য রুমে ফিরে ঝটপট ফ্রেশ হয়ে আগে খাবার গরম করলো, তারপর সেগুলো সুন্দর করে সাজিয়ে আবার গেল মেধাকে ডাকতে। কুম্ভকর্ণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সমেজে গুটি গুটি পাই 3টার ঘরে পৌঁছেছে সে খেয়াল নেই। কোথায় ওকে সুন্দর করে বেড়ে খেতে দিবে তা না ওকেই। আদিত্য এবার মাঝ সিঁড়ি থেকে মেধাকে ডাকতে ডাকতে গেল যাতে সে ডাক শুনে নড়ে চড়ে সুন্দর করে শোয়। সত্যি সত্যি মেধা আদিত্য ডাক শুনে ঘুমের ঘরে পোশাক ঠিক করে ওর কানে বালিশ চাপা দিয়ে রাখলো যাতে আদিত্যের ডাক তার ঘুমে ব্যাঘাত ঘটাতে না পারে। ওর কাণ্ড দেখে আদিত্য বালিশটা কেড়ে নিয়ে পড়ল।